আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস আলোচনা করব, যেটা কমপ্লিটিং সেন্টেন্সে খুবই জরুরি এবং খুবই দরকারি হয়। পার্ট নাম্বার 11। অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহারের ক্ষেত্রে আমাদের তিনটি রুল আছে। এখানে তিনটি রুলের মধ্যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করব। সেটা হলো, প্রথমে দেখো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভিওর, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে অ্যাজ ইফ অথবা ওইখানে অ্যাজ দো বসতে পারে, তারপরে সাবজেক্ট প্লাস বি ভার্ব ওয়ার ব্যবহার করতে হবে। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে কথা বলে এমন ভাবে কথা বলে যেন পাগলের মতো। ঠিক অনুরূপ আরেকটা আমরা স্ট্রাকচার দেখব, সেখানে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি টু, অর্থাৎ এই ক্ষেত্রে হি স্পিক অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে কথা বলে যেন সব কিছু জানতো। তাহলে দেখা গেল আমরা অ্যাজ ইফ এর ব্যবহার এখানে প্রথম দুটো দেখালাম, সেটা হচ্ছে দুটো, প্রথমটাও প্রেজেন্ট, পরেরটাও প্রেজেন্ট, আর পরের ক্লজটি হলো বি ভার্ব ওয়ার আর হচ্ছে ভি টু। এবার আমরা যাচ্ছি 3 নম্বর রুল, অর্থাৎ অ্যাজ ইফ যখন আমরা ব্যবহার করব তখন প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্স হয় তাহলে পরের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই কথাটা মনে রাখতে হবে যে প্রথম ক্লজটি পাস্ট, পরের ক্লজটি পাস্ট পারফেক্ট। তাহলে অ্যাজ ইফ এর আগে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অ্যাজ ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি। এখন আগে প্রথম যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করলাম সেখানে ছিল স্পিক, আর এখন কিন্তু হচ্ছে স্পোক, অর্থাৎ স্পিক স্পোক স্পোকেন। তাহলে হি স্পোক, সে এমন ভাবে কথা বলল, অর্থাৎ সে কথা বলল অ্যাজ ইফ এমন ভাবে হি হ্যাড নোন এভরিথিং, সে যেন সবকিছু জেনে ফেলেছিল। অর্থাৎ আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহারের ক্ষেত্রে সাধারণত পরীক্ষায় আমাদের এরূপ থাকে, সাধারণত 3 নাম্বারটাও থাকে রুল এবং 1 নাম্বারটাও থাকে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে আসবে এভাবে, হি স্পোক অ্যাজ ইফ ড্যাশ, এরকম আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি লিখতে হবে। আবার এমন যদি আসে সাবজেক্ট প্লাস বি অন প্লাস অ্যাজ ইফ, তাহলে সেই ক্ষেত্রে পরে তোমরা বি ভার্ব ওয়ারও ব্যবহার করতে পারো এবং ভার্বের পাস্ট ফর্মও ব্যবহার করতে পারো। এই পর্বে আমি আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ ফ্রেজ, সেটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন এই শব্দটি মানে হলো দূরের কথা বা ভাবা যায় না বা চিন্তাই করা যায় না, এই অর্থে লেট অ্যালোন ব্যবহৃত হয়। লেট অ্যালোন ফ্রেজটি সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে। নেগেটিভ স্টেটমেন্টের পরে লেট অ্যালোন ব্যবহার করতে হবে। তারপরে আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস নেগেটিভ ফর্ম, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস লেট অ্যালোন, অর্থাৎ দুটি ক্লজের মাঝে লেট অ্যালোন বসবে, এরপরে সাবজেক্ট বা নাউন, এরপরে ভার্ব বসবে। এখন উদাহরণ দেওয়া যাক, হি কান্ট ওয়াক এ মাইল লেট অ্যালোন 5 মাইল, অর্থাৎ সে 1 মাইল হাঁটতে পারে না, সে 5 মাইল হাঁটার আশা করে কি করে। এই ধরনের কথা যখন আমরা বলবো স্পিকিং এর ক্ষেত্রে, তখন লেট অ্যালোন ব্যবহার করতে হবে। আরেকটা লাইন আমি বলছি, হি কান্ট পাস দ্য 3rd ডিভিশন লেট অ্যালোন 1st ডিভিশন, অর্থাৎ যে 3rd ডিভিশনে পাস করতে পারে না, সে 1st ডিভিশনের আশা করে কি করে। পরেরটা বলা হয়েছে, হি কান্ট টেল মাই নেম লেট অ্যালোন মাই অ্যাড্রেস, অর্থাৎ সে আমার নামই মনে রাখতে পারে না, নামই বলতে পারে না, সে ঠিকানা বলবে কি করে। এই ধরনের কথা বলতে সাধারণত লেট অ্যালোন ব্যবহার করতে হয়। লেট অ্যালোন এমন বাক্যে ব্যবহৃত হয় যেখানে প্রথম স্টেটমেন্টটি অসম্ভব। একটু খেয়াল করে দেখো বা খেয়াল করবে বা মনে রেখো কি বলছি, যে যেখানে প্রথম স্টেটমেন্টটি হবে অসম্ভব কিছু এবং দ্বিতীয় স্টেটমেন্টটি আরো অসম্ভব। অর্থাৎ প্রথমটি কি বললাম, প্রথমটি বললাম যে অসম্ভব,
এবং দ্বিতীয় স্টেটমেন্টটি হবে আরো অসম্ভব। এই ক্ষেত্রে অধিকতর অসম্ভব বাক্যটির পূর্বে লেট অ্যালোন বসবে। কি বলছি? অধিকতর অসম্ভব এই ক্ষেত্রে বা তার পূর্বে লেট অ্যালোন বসবে। যদি কমপ্লিটিং এ এভাবে দেয়, হি কান্ট ওয়াক এ মাইল লেট অ্যালোন ড্যাশ, অর্থাৎ লেট অ্যালোনের পরে আমরা একটি মাত্র শব্দ আমরা এখানে ব্যবহার করেছি। আশা করি এইভাবে যদি মনে রাখতে পারো তাহলে তোমরা পরীক্ষার সময় ঠিক মতো লিখে আসতে পারবে। আশা করি।